2018 পুরস্কার প্রাপক পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় বিবেক মণি হাজরা মহাশয়। শ্রদ্ধেয় ডিআই সাহেব, ডিপিও সাহেব এবং আমার সামনে রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ, আজকে আমরা দীর্ঘক্ষণ ধরে স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণের ওপর নানান কথা আমরা শুনলাম। আমি প্রকৃতপক্ষে ছাত্রছাত্রীদের ভীষণ ভালোবাসি। আজকে বড়দের উদ্দেশ্যে অনেক কথা বলা হলো, স্বামীজির কথা বলা হয়েছে। আমি স্বামীজি এবং স্বামীজিকে নিয়ে যারা রিসার্চ করেছেন তাদের গবেষণা প্রসূত ছাত্রদের উদ্দেশ্যে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলো আমি এখানে তুলে ধরব। ভরসা হচ্ছে না, সামনে মহারাজ বসে আছেন, অনেক জ্ঞানী ব্যক্তি, তবু আমি তাদের উদ্দেশ্যে, সেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলছি, যা স্বামীজির কথা, আমার কিন্তু কথা নয়, যা স্বামীজিদের কথা, তাদের কথা আমি বলছি। মানব জীবনে যদি তোমরা প্রতিষ্ঠিত হতে চাও তাহলে মূল 5টি বিষয়ের উপর খুব গুরুত্ব দিতে হবে এই ছেলেবেলা থেকে। তার প্রথমটি হলো সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, নিজের উপরে বিশ্বাস। স্বামীজি অনেক দেশ ঘুরে এসেছেন এবং সেখানে দেখেছেন, তিনি আমেরিকাতে গেছেন, সেখানে আমেরিকার যে বাচ্চারা তারা বলছে যে আই এম আমেরিকান, আই ক্যান ডু এনিথিং, আই ক্যান ডু এভরিথিং। ইউরোপে গেছেন, ইউরোপের ছেলেমেয়েরাও বলছে যে আই এম ইউরোপিয়ান, আই ক্যান ডু এনিথিং, আই ক্যান ডু এভরিথিং। এই যে তাদের আত্মবিশ্বাস, আমাদের ভারতবর্ষের ছেলে মেয়েদের মধ্যে কিন্তু এই আত্মবিশ্বাসে একটু অভাব দেখা যায়। তাদের মধ্যে দেখা যায় যে আমি পারবো না, আমার দ্বারা এটা হবে না, এই যে নেতিবাচক মনোভাব। স্বামীজি এমন একটা মূর্ত প্রতীক ছিলেন, তার মধ্যে কোনো নেতিবাচক জিনিস ছিল না, সবসময় তার ইতিবাচক মনোভাব ছিল। তিনি বলতেন, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলতেন যে রিমুভ দ্য ওয়ার্ড ইম্পসিবল ফ্রম ইউর ডিকশনারি। এই ইম্পসিবল কথাটা তোমার ডিকশনারি থেকে হটিয়ে দাও। সবসময় আত্মবিশ্বাসী হও এবং সজোরে বলো যে আমি পারবো, ও যা পেরেছে সেটা তো পারবোই, আমি তার থেকে ও যা পারেনি সেটাও পারবো। এইরকম একটা আত্মবিশ্বাস আমাদের মধ্যে তৈরি করতে হবে ছোটবেলা থেকে। তোমাদের একটা আত্মবিশ্বাসের ছোট্ট উদাহরণ দিই। ধরো একটা পরীক্ষা, সেই পরীক্ষাতে তোমরা সবাই পরীক্ষা দিতে বসেছ, সেখানে প্রশ্নটা একটু কঠিন হয়েছে। প্রশ্ন কঠিন হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মনে আসবে বাবা এত কঠিন প্রশ্ন পারবো না, প্রথম থেকেই এই মনোভাব তোমরা পোষণ করে যাবে। কিন্তু ওই ছাত্রছাত্রীদের মধ্যে কিছু কিছু ছাত্রছাত্রী থাকবে যারা কিন্তু ওই প্রশ্নটাকে নিয়েই লেগে থাকবে, যারা ওই প্রশ্নটা নিয়ে ওই যতক্ষণ পর্যন্ত পরীক্ষা চলে ততক্ষণ পর্যন্ত প্রশ্নগুলো নিয়ে নাড়াচাড়া করে লিখে আসতে পারবে, তারাই কিন্তু জীবনে সাকসেসফুল হবে। এবং যারা প্রকৃত অর্থে কিন্তু অনেক ইন্টেলিজেন্ট ছেলে আছে যাদের নিজস্ব আত্মবিশ্বাস নেই বলে খুব তাড়াতাড়ি ওই উত্তরপত্র জমা দিয়ে বেরিয়ে এসছে, তারা কিন্তু সফলকাম হবে না। সফল হবে কারা? যারা প্রকৃত আত্মবিশ্বাসী, নিজের উপর যাদের বিশ্বাস আছে, তারাই জীবনে উন্নতি করতে পারবে। ফার্স্ট পয়েন্ট হলো সেলফ কনফিডেন্স। নেক্সট পয়েন্ট হচ্ছে টু হ্যাভ এ গোল, হাই গোল ইন লাইফ। জীবনে একটা উঁচু আদর্শ রাখতে হবে। উঁচু আদর্শ অনেক কিছু হতে পারে। তুমি জীবনে বড় ডাক্তার হতে পারো, তুমি জীবনে বড় ইঞ্জিনিয়ার হতে
জীবনে বড় রাজনীতিবিদ হতে পারো, তোমার এটা জীবনের উচ্চ আদর্শ, তুমি জীবনে সমাজসেবক হতে পারো, এগুলি তুমি মা বাবাকে সেবা করতে পারো। এইগুলো দিস আর অল গোলস অফ ইউর লাইফ। তোমাকে এই গোল একটা চুজ করতে হবে। স্বামীজি তো তাই বলেছেন যে অ্যারাইভ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দি গোল ইজ রিচড। উদ্দিষ্ট জাগ্রত প্রাপ্য ভরা বিরোধী। যতক্ষণ না পর্যন্ত তোমার এই গোল তুমি পৌঁছাতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি লড়াই করে যাবে। এই যে এই মানসিকতা তোমাকে প্রথম থেকেই তৈরি করতে হবে। জীবনে যদি লক্ষ্য না থাকে, ধরো তুমি এখানে বা পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে এখানে এসছো, টোটোতে চেপে পড়লে আর কিছুই বললে না টোটোকে, টোটো কোথায় নিয়ে যাবে? কোথাও নিয়ে যেতে পারবে। কিন্তু তুমি যদি বলো যে আমি জেলা স্কুলে আমার একটা প্রোগ্রাম আছে সেখানে যাবো, তাহলে কিন্তু সেই টোটো তোমাকে এখানে পৌঁছে দেবে। জীবনে যদি তোমার উদ্দেশ্য ঠিক না থাকে, তাহলে কিন্তু পরে ডিসস্যাটিসফ্যাকশন আসে। ডিসস্যাটিসফ্যাকশনকে আমরা এমন একটা উদাহরণ রয়েছে, আমাদের বিদ্যালয়ে রয়েছে, ভীষণ ভালো ছেলে, সে আইটিতেও পেয়ে যেতে পারত এবং মেডিকেলেও পেয়ে যেতে পারত, কিন্তু তোর বাবা মা তাকে মেডিকেলে যেতে বাধ্য করে। পরেও আমাদের বিদ্যালয় আমাদের কাছে মাঝে মাঝে আসতো, স্যার আমি অঙ্ক ভীষণ ভালোবাসতাম, আমাকে ওই দিকে যেতে হয়েছে, বড় বড় বিশাল বিশাল টান মুখস্থ করতে হচ্ছে, আমার ভালো লাগে না। এই যে ডিসস্যাটিসফ্যাকশন কোথেকে এসছে? তার মানে নির্দিষ্ট কোনো গোল ছিল না। আমার যদি এই গোলটা থাকতো যে আমি ডাক্তার হব, তাহলে কিন্তু ওই পাশেই যেত, অথবা যদি হচ্ছে বলতো যে আমি একজন ইঞ্জিনিয়ার হব, তাহলে কিন্তু এই ডিসস্যাটিসফ্যাকশনটা ওর মধ্যে আসতো না। এরকম অনেক হাজারো ঘটনা ঘটে যদি একটা উচ্চ আদর্শ না থাকে। তাই তোমাদেরকে একটা উচ্চ আদর্শ, স্বামীজি বলেছেন যে তোমাদের একটা উচ্চ আদর্শ তোমাদেরকে রাখতে হবে। থার্ড পয়েন্ট ইজ কনসেন্ট্রেশন। খুব বড় জিনিস। স্বামীজি বলছেন, ডু ইউ নো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি ম্যান অ্যান্ড এ গ্রেট ম্যান? The difference lies in the degree of concentration. শুধুমাত্র কনসেন্ট্রেশনের জন্য আজকে আমি শিক্ষক মশাই, আরেকজন সিধুকানন্দ উপাচার্য সেখানকার অধ্যক্ষ, দুটোর মধ্যে তফাৎ রয়েছে। কনসেন্ট্রেশন এমন একটা জিনিস, কনসেন্ট্রেশনের তোমরা তো জানো, একাগ্রতার মূর্ত প্রতীক ছিলেন স্বামীজি। স্বামীজি একবার, তোমাদের এই ঘটনা মনে আছে, স্বামীজি একবার এনসাইক্লোপিডিয়া, ব্রিটানিকার এনসাইক্লোপিডিয়া, 12টা ভলিউম, বড় বড় ভলিউম, তখন এখন তো কোনো সেসব কিছু নেই, একটা ছোট্ট বা মানে মেশিনের মধ্যে সব ঢুকে যাচ্ছে। তখন হচ্ছে বড় বড় ভলিউমগুলো স্বামীজি একটু উল্টে দেখছিলেন একটা বই। তখন স্বামীজি যে শিষ্য শরৎচন্দ্র এসে বললেন যে স্যার, স্বামীজি এই এত এত বড় বড় বই কি একজনের পক্ষে পড়া সম্ভব? স্বামীজি বলছেন, সে কি শরৎচন্দ্র, তুমি এই কথা বলছো কেন? I have already finished 9th one and I am on the 10th. আমি 9খানা ভলিউম শেষ করে ফেলেছি এবং এখন আমি পড়ছি 10টা। তুমি আমাকে যে কোনো ভলিউম যদি জিজ্ঞেস করো, আমি তোমাকে আনসার দিয়ে দেবো। শরৎচন্দ্র কিন্তু ছাড়ার পাত্র ছিলেন না। তিনি প্রত্যেকটি জায়গা থেকে, প্রত্যেকটি ব্রিটানিকার জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে ধরলেন এবং সেই প্রশ্নের উত্তর স্বামীজি খুব অবলীলায় সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। এবং এমনকি এমনও ঘটনা ঘটেছে যে তিনি যে বইয়ে যা প্রিন্ট করা আছে হুবহু সেই প্রিন্টেড ওয়ার্ডগুলো তিনি বলে দিয়েছেন। শরৎচন্দ্র অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন যে স্বামীজি এটা কি করে সম্ভব? তিনি বলেছিলেন, সবার মধ্যেই এই পোটেনশিয়ালিটি আছে, এটা সম্ভব শুধুমাত্র কনসেন্ট্রেশনের জন্য, কনসেন্ট্রেশন অফ মাইন্ড। এই কনসেন্ট্রেশন অফ মাইন্ড, স্বামীজির এই কথা, কনসেন্ট্রেশনের 3টে আবার পয়েন্ট রয়েছে, সে কথাও স্বামীজিরাই করেছে। সেই 3টে পয়েন্ট কি? তিনি বলছেন, এবিলিটি টু ফোকাস অন এ ওয়ার্ক, যে কাজটা করছো সেই কাজটার উপরে কনসেন্ট্রেট করে নজর দিতে হবে, ফোকাস করতে হবে, প্রথম কাজ। সেকেন্ড ওয়ান ইজ টু ডিটাচ অল দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড।
বাকি যে সমস্ত আছে সেই সমস্ত ওয়ার্ল্ড থেকে তুমি বিচ্যুত হয়ে যাও। অনেক সময় দেখবে বাচ্চা ছেলে এরকম করে পড়ে, কানে আঙুল রেখে পড়তে শুরু করবে। তার মানে কি, ও বাইরের যে ডিস্টারবেন্সটা, আউটওয়ার্ড ডিস্টারবেন্সটা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে এবং কনসেন্ট্রেট করতে চাইছে সেই পড়ার মধ্যে। অ্যান্ড দি থার্ড ওয়ান ইজ হোল্ড অন ইট, এটাকে হোল্ড করে থাকতে হবে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, দিনের 24 ঘন্টা পর্যন্ত হতে পারে। এই যে 3টে মূল দিক, এই 3টি দিকের কথা বলে আমাদের স্বামীজি কিন্তু বলেছেন কনসেন্ট্রেশন, দ্য সিম্বল অফ কনসেন্ট্রেশন ইজ সার্পেন্ট। সার্পেন্ট মানে হচ্ছে সাপ। আমরা দেখেছি কোকড়া সাপ, আমাদের এখানেও একটা রামকৃষ্ণ মঠে সমস্ত সিম্বল বেরিয়ে একটা সাপ রয়েছে, যেটা যোগার সিম্বল। স্বামীজি বলছেন দিস ইজ দ্য সিম্বল অফ কনসেন্ট্রেশন। তিনি কীভাবে এটা বোঝাচ্ছেন, যখন একটা সাপ কোনো শিকার ধরে তখন তার উপরে একটা ডিপ কনসেন্ট্রেশন প্রথম থাকে। দ্বিতীয় কী হয়, সে ভুনাটা ফুলিয়ে দেয়, ভোগটাকে ফুলিয়ে দেয়। ফুলিয়ে দেওয়ার অর্থটা কি না, চারদিকে যে ডিস্টারবেন্স আছে সেই ডিস্টারবেন্স থেকে নিজেকে রক্ষা করছে। ও কনসেন্ট্রেট করছে কাকে, ওই ইঁদুরটাকে ধরার জন্য। এবং এটা যতক্ষণ না ইঁদুরটাকে ধরছে ততক্ষণ সেটা হোল্ড করে রেখেছে। দ্যাটস ওয়াই সার্পেন্ট ইজ দ্য সিম্বল অফ কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশন কিন্তু বিভিন্নভাবে বাড়ানো যায়, তার পদ্ধতি আছে। সেই পদ্ধতি তোমাদেরকে আরো ভালোভাবে পড়াশোনা করে বড় হয়ে জানতে হবে। Fourth one is time management. Time management is very much important. আমার জীবনেও দিনে 24 ঘন্টা, তোমার জীবনে দিনে 24 ঘন্টা, ডিআই সাহেবের জীবনে দিনে 24 ঘন্টা। Difference is what we do in these 24 hours. এর মধ্যে আমরা কতটুকু করতে পারছি, এইটার মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, তুমি এই 24 ঘন্টায় কি করছো সেটাই কিন্তু মূল লক্ষণীয় বিষয়। একজন রিসার্চ স্কলার সে হয়তো 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়াশোনা করছে, আর আমি 24 ঘন্টার মধ্যে হয়তো 1 ঘন্টা পড়াশোনা করছি, বাকি সময়টা আড্ডা দিচ্ছি। এই তুই কী করছিস? কিছু না, এমনি টাইম ওয়েস্টার। তাই আমি বলছি টাইম ম্যানেজমেন্টের আরো কতগুলো পথ আছে। তারা বলছেন 4টে ম্যাট্রিক্সে তারা ভাগ করেছেন, যে আমরা যে সমস্ত কাজগুলো করি সেই কাজগুলোর মধ্যে কিছু কাজ আছে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। ধরো কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই পেশেন্টকে হসপিটালে নিয়ে যেতে হবে, এটা জরুরি এবং তার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্টও বলে। নেক্সট, আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট। একটা ফোন কল এলো, আমি ফোনটা রিসিভ করলাম, খুব ক্যাজুয়াল ফোন, না ধরলে হলো, ইম্পর্টেন্ট নয়। ফোর্থ ওয়ান ইজ নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট। আর্জেন্টও নয়, ইম্পর্টেন্ট নয়। এমন অনেক কাজ আছে আমরা আড্ডা দিচ্ছি, সেখানে বসে এই কি করছি না, এমনি বসে আছি, আর্জেন্টও নয়, ইম্পর্টেন্ট নয়। দ্য লাস্ট ওয়ান ইজ নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। এই যে ফোর্থ ওয়ানটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, আমরা জীবনে যখন কোনো ইন্টারভিউ দিতে যাই, যখন কোনো ইন্টারভিউ ফেস করতে হয়, তখন we have to speak in English। আমি যদি চাই আমার ফ্লুয়েন্সি বাড়াতে, I want to increase my fluency, তখন কিন্তু আমাকে এই বয়স থেকে আমাকে সেটার চেষ্টা করতে হবে। কী করতে হবে না, রেগুলার ইংরেজি পেপার পড়তে হবে, সেখান থেকে আননোন ওয়ার্ডগুলোকে দাগ দিয়ে আমাকে ডায়েরিতে লিখতে হবে এবং তার অর্থগুলো লিখে নিতে হবে। এবং আমাকে রেগুলার পেপার পড়া নয়, আমাকে প্র্যাকটিস করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে, তবেই আমার কথার মধ্যে আমার ইংরেজিতে ফ্লুয়েন্সি আসবে। যেটা কিন্তু এখন ইম্পর্টেন্ট নয়, কিন্তু পরে যখন তুমি চাকরি পাওয়ার জন্য চেষ্টা করবে, যখন তোমাকে গ্রুপ ডিসকাশনে ফেস করতে হবে, তখন এটার কিন্তু ভীষণ প্রয়োজনীয়তা আছে। এইটা যদি কেউ অবহেলা করে তাহলে কিন্তু পরে দুঃখ পেতে পারে।
তাই এই 4 নম্বরটাও কিন্তু আমাদেরকে জোর দিতে হবে। টাইম ম্যানেজমেন্টের লাস্ট কথা। এরপর ফিফথ পয়েন্টটা আমাদের জীবনের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আনসেলফিশনেস, অ্যাক্টিং ফর দি বেনিফিট অফ আদার্স। আমাদের মহারাজ এইমাত্র একটু আগে এ সম্পর্কে নানান কথা আমাদের সামনে তুলে ধরলেন, ধরে দিলেন। আমাদেরকে আনসেলফিশ হতে হবে, যাই করবো পরের জন্য করব। এনএসএস একটা মোটো আছে, এনএসএস এর মেইন মোটো হচ্ছে নট মি বাট ইউ। আমি নয় তুমি, মানে আমি নিজের জন্য কিছু ভাববো না, নিজের জন্য কিছু করবো না, আমি অপরের জন্য করব। এবং তার মধ্যেই বোধহয় ভগবানের একটা আশীর্বাদ পাওয়া যায়। তাই সবসময় আমাকে আনসেলফিশলি কাজ করতে হবে। ওখানেও সেখানে রামকৃষ্ণদেবও বলেছেন যে এক ভদ্রলোক তার 2 ছেলের জন্য দুটো আম নিয়ে এসছে। একটি ছেলে সেই আমটা নিয়ে দৌড়ে পালিয়ে গেল ছাদে, আরেকটি ছেলে সেই আমটা নিয়ে বাইরে চলে গেল বন্ধুদের কাছে। যে ছেলেটি ছাদে চলে গেল সে কি করলো, সে কি চাইলো, আমি এটা আবার কাউকে ভাগ দেবো, এটা আমার, এটা আমি খাবো, আমি এটা থেকে কাউকে ভাগ দেবো। এই মেন্টালিটিটা হচ্ছে পভার্টি মেন্টালিটি। আরেকজন, আমি পেরেছি এই আমটা আমার, সুতরাং আমার ক্ষমতা আছে, আমি আর 4 জনকে দিয়ে শেয়ার করে খেতে পারবো। এই ক্ষমতাটা আমি পেয়েছি, যেহেতু এটা আমটা আমার। তাহলে এই যে মেন্টালিটিটা, দ্যাট ইজ প্রসপারিটি মেন্টালিটি। এই দুটো মেন্টালিটির কথা বারবার ভাবতো। যেমন নিবেদিতা পর্যন্ত নিজের স্কুলে একবার এক ছাত্রীকে বললেন, যাও এই সমস্ত খাবারগুলো আছে তুমি বিলি করে দাও। উনি দেখছেন, কিন্তু সেই মেয়েটি সবাইকে বিলি করে দিল। বিলি করার পরে নিজের কাছে কিচ্ছু রাখলো না। নিবেদিতা জিজ্ঞেস করলেন, হ্যাঁ তুমি নিয়েছিস? ছাত্রীটি জবাব দিল, না আমি তো রাখিনি নিজের জন্য। নিবেদিতা ভীষণ প্লিজড হলেন, হ্যাঁ এইভাবে কিন্তু নিজের কথা না ভেবে অন্যের কাজ করতে হবে। অ্যাক্টিং ফর দ্য বেনিফিট অফ আদার্স, এটা উনি বলে দিচ্ছেন, যা করবে আনসেলফিশলি করবে। আমি আজকে ছাত্রদের উদ্দেশ্যে এই কটি কথা বললাম। তোমরা যদি এগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারো, তুমি সমাজে দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে, এটা আমার বিশ্বাস। আজকে এখানে উপস্থিত প্রত্যেককে আমার যথাযোগ্য সম্মান, মহারাজকে আমার প্রণাম, এবং তোমাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা, প্রাণ ভরা আশীর্বাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।